এখন আমরা কিছু গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব ওস্তাদ। কিছু গাণিতিক সমস্যা আমরা দেখার চেষ্টা করব। খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এবং আশা করা যায় এগুলো যদি আপনি সুন্দর করে খেয়াল করেন আপনারা পারবেন। কোনোটাই আপনার জন্য জটিল না। আপনি একটু খেয়াল করেন ওস্তাদ, ভালো করে খেয়াল করেন। দেখেন, একটি বাঘ 8 মিটার সম্মুখে, কত মিটার? 8 মিটার সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে, একটি বাঘ 8 মিটার সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড ত্বরণে তার পেছন থেকে দৌড়াতে থাকে, তার পেছনে দৌড়াতে থাকে। হরিণটি টের পেয়ে 3 মিটার পার সেকেন্ড সমবেগে চলতে থাকলে কত দূরত্ব অতিক্রমে বাঘ হরিণটি ধরতে পারবে? তাহলে এইখানে জিনিসটা কি, একটা বাঘ আছে, ভালো করে বুঝেন, একটা বাঘ সে একটা হরিণকে দেখতে পাইছে কত দূরত্ব থেকে? 8 মিটার সম্মুখে একটা হরিণকে, কত মিটার? এটা 8 মিটার সম্মুখে একটা হরিণকে দেখতে পাইছে। হরিণটা 3 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াইতেছে। হরিণ কত সমবেগে দৌড়াইতেছে? 3 মিটার পার সেকেন্ড। আর বাঘটা হচ্ছে স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড ত্বরণে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, 1 মিটার পার সেকেন্ড ত্বরণ অবশ্যই মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, তাই না? 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে তার পিছনে দৌড়াতে থাকে। তাহলে বাঘটা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে তার পিছনে দৌড়াতে থাকে। তাহলে কতক্ষণ পরে এবং কত দূরত্ব পরে বাঘটা হরিণরে ধরবে? আপনাদেরকে এই প্রবলেমটা করার জন্য ওস্তাদ, এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিতে চাই ওস্তাদ। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিতে চাই। নিজেরা একটু চেষ্টা করেন ওস্তাদ, নিজেরা একটু চেষ্টা করেন। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিতে চাই, নিজেরা একটু চেষ্টা করেন ওস্তাদ। খুবই সহজ, জটিল কিছু নাই এইখানে, কিন্তু খুবই সহজ। দেখেন ওস্তাদ, খুবই 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 সহজ। এক 1 মিনিট সময় বাকি আছে, করে ফেলতে পারবেন ওস্তাদ। দেখেন তাহলে আমরা সলিউশন করব, ভালো করে খেয়াল করেন ওস্তাদ। আমরা সলিউশন করব, ভালো করে খেয়াল করেন। যে একটি বাঘ 8 মিটার সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা থেকে এত ত্বরণে তার পিছনে, তাহলে বাঘটার আমরা সমীকরণটা বের করি। বাঘের ক্ষেত্রে কি হবে খেয়াল করেন। বাঘের ক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্বের সমীকরণ কি? এস। তাহলে আমার বাঘের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এটা হচ্ছে বাঘের অতিক্রান্ত দূরত্ব হরিণের ধরা পর্যন্ত। কিন্তু বাঘটা আমি বলি 8 মিটার পিছন থেকে কিন্তু যাতায়াত শুরু করছে, ঠিক আছে? 8 মিটার পিছন থেকে যাতায়াত শুরু করছে, ক্লিয়ার?
তাইলে হরিণ আর বাঘের দূরত্ব যদি আমার সমান যখন হবে, তখনই 8 মিটার যদি এখান থেকে বিয়োগ করি, তাইলে এইটাই হচ্ছে আমার কি হরিণের অতিক্রান্ত দূরত্ব। বাঘ কি 8 মিটার বেশি অতিক্রম করছে, ঠিক আছে? তার মানে হরিণ কি বাঘের চেয়ে 8 মিটার কম, তাহলে এইটা বাঘের অতিক্রান্ত হরিণের অতিক্রান্ত দূরত্ব। বাঘের ক্ষেত্রে আমরা বাঘের হিসাব করে যদি আমরা বের করতে চাই, এটা হলো বাঘের অতিক্রান্ত দূরত্ব, এটার থেকে 8 মিটার বিয়োগ করলে এটা হরিণের অতিক্রান্ত দূরত্ব হয়ে যাবে, ঠিক আছে? তাইলে ইউ কত? ইউ 0 হাফ এ টি স্কোয়ার, এ কত 1, তাহলে 0.5 টি স্কোয়ার মাইনাস 8। এটা আমরা 1 নম্বর সমীকরণ দেই। হরিণের ক্ষেত্রে দেখেন, হরিণের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভিটির সমীকরণ, কারণ হরিণ সমবেগে চলতেছে। এস ইজ ইকুয়াল টু 3t, 3 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে, এটা সমীকরণ 2, ঠিক আছে? বাঘ আর হরিণ যখন পাশাপাশি, তখনই তো তারা ধরে ফেলবে বাঘ, তার মানে বাঘের দূরত্ব আর হরিণের দূরত্ব সমান করতে হবে। এইটা হরিণের দূরত্ব, এটাও হরিণের দূরত্ব, কিন্তু অতিক্রান্ত দূরত্ব এটা বাঘের সাপেক্ষে হরিণের অতিক্রান্ত দূরত্ব, কারণ এখানে 8 মিটার আমি মাইনাস করে দিছি, বুঝাইতে পারছি? আর হরিণ এটা নিজের বেগে অতিক্রম করছে। তাইলে এই দুইটা যখন আমার সমান হয়ে যাবে, তাহলে 1 ও 2 হতে আমরা কি পাচ্ছি? 0.5 টি স্কোয়ার মাইনাস 8 ইজ ইকুয়াল টু 3t। তাহলে 0.5 টি স্কোয়ার মাইনাস 3t মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে টি এর ভ্যালু আমরা বের করতে পারবো না। টি ইজ ইকুয়াল টু 3 প্লাস মাইনাস রুট ওভার 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 0.5 ইন্টু মাইনাস 8, 2 ইন্টু 0.5। এখান থেকে দেখবেন টি এর দুইটা ভ্যালু আসবে, টি এর দুইটা ভ্যালু আসবে। তাহলে এইখানে 3, সরি তাহলে এই জায়গায় টি আসে হচ্ছে 8 সেকেন্ড অর টি আসে হচ্ছে -2 সেকেন্ড, কিন্তু এটা তো ইনভ্যালিড, কারণ টাইম কি, এটা ইনভ্যালিড, টাইম ঋণাত্মক হইতে পারবে না। তাহলে টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড, তাহলে 8 সেকেন্ড পরে এটা ধরতে পারবে, এটা একটা অ্যান্সার। আর কত দূরত্ব পরে ধরবে? ফ্রম ইকুয়েশন 2 2 নাম্বার থেকে বলতে পারি s ইজ ইকুয়াল টু 3 ইন্টু 8, 24 মিটার। কত দূরত্ব অতিক্রমে? 24 মিটার দূরত্ব অতিক্রমে বাঘ হরিণটারে ধরতে পারবে। তাহলে এইটা আমরা সুন্দর করে বুঝতে পারছি ওস্তাদ? বুঝতে পারছি কিনা? একদম সহজ করে ফেললাম। দেখেন পরেরটা, একটি ট্রেন স্থির অবস্থা হতে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। স্থির অবস্থা থেকে কত? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময় একটা গাড়ি 900 মিটার সামনের কোনো স্থান থেকে 60 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। একটা ট্রেন স্থির অবস্থা হতে এত ত্বরণে চলতে আরম্ভ করলো, একই সময় একটা গাড়ি 900 মিটার সামনের কোন একটা স্থান থেকে 60 মিটার পার সেকেন্ড সমবেগে এর সমান্তরালে চলা শুরু করলো। গাড়িটি কত পথ গেলে
কত পথ গেলে ট্রেন গাড়িটিকে পেছনে ফেলে যাবে, কত দূরত্ব পরে ট্রেন গাড়িটারে অতিক্রম করে চলে যাবে। তাহলে এইটা আপনারা নিজেরা একটু চেষ্টা করেন, তারপর আমি করাই দিচ্ছি ইনশাল্লাহ। এটা করার জন্য আমি আপনাদেরকে 2 মিনিট সময় অবশ্যই অবশ্যই প্রোভাইড করতে চাই। একটু চেষ্টা করেন ওস্তাদ, একটু চেষ্টা করেন। দুইটা মিনিট একটু চেষ্টা করেন। চেষ্টা করেন ওস্তাদ, পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করেন, এটা আমরা সলভ করব। ভালো করে খেয়াল করেন যে স্থির অবস্থা থেকে 6 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে সে চলতে আরম্ভ করছে। একই সময় একটা গাড়ি 900 মিটার সামনের কোনো স্থান থেকে সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। তাহলে ট্রেন এইখানে আর এইখানে কার, সে কত সামনে থেকে 900 মিটার সামনে থেকে চলা শুরু করছে। ঠিক আছে, এইখানে ধরে নিলাম কার আর ট্রেন এক জায়গায় আসবে। এইখানে ট্রেন কারটারে অতিক্রম করে যাবে, ট্রেন আর কার, ট্রেন এটারে পাস করে যাবে। তাইলে ভালো করে খেয়াল করেন। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করেন, তাহলে ট্রেনের ক্ষেত্রে ট্রেন এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব st, ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কি হবে? 6 মিটার/সেকেন্ড স্কয়ার স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা তার মানে u কত? 0। তাহলে হাফ a কত? 6, t হচ্ছে আমরা জানি না 6t², তাহলে এইখানে হবে 3t²। st = 3t²। এইটা 1 নাম্বার আমরা ইকুয়েশন দিলাম। আচ্ছা, গাড়ির ক্ষেত্রে sc কি হবে? 60 মিটার/সেকেন্ড সমবেগে, 60 মিটার/সেকেন্ড সমবেগে। তাহলে 60 এই জায়গায় কত? t। এইটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন ট্রেন গাড়িকে অতিক্রম কখন করবে? ট্রেন গাড়িকে অতিক্রম কখন করবে? যখন st হবে গাড়ির অতিক্রম sc + 900, ঠিক কিনা? তাহলে st কত দেওয়া আছে? 3t²। sc কত দেওয়া আছে? 60t + 900। তাহলে 3t² - 60t - 900।
টি স্কোয়ার মাইনাস 20t মাইনাস 300। ঠিক আছে, এইটুকু বুঝছেন কিনা? আচ্ছা, খেয়াল করেন তাহলে টি স্কোয়ার মাইনাস 30t প্লাস 10t মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0। তাহলে টি যদি কমন নেই টি মাইনাস 30 প্লাস 10 যদি কমন নেই টি মাইনাস 30 0, তাহলে টি মাইনাস 30 টু টি প্লাস 10 is equal to 0. So if t is equal to 30 second or t is equal to minus 10 second, minus 10 এটা কি ইনভ্যালিড টাইম, তো মাইনাস হইতে পারে না, মাইনাস 10টা কি ইনভ্যালিড। তাহলে এখন বলছে গাড়িটি কত পথ গেলে ট্রেনটাকে অতিক্রম করতে পারবে, তাহলে গাড়িটা সরি ট্রেন গাড়ি কত পথ যাবে, 2 নাম্বার t is equal to 30 সেকেন্ড কে 2a বসাই, তাহলে SC is equal to 60 into 30 1800 মিটার, 1800 মিটার। তাহলে এইটা একটা অ্যান্সার, 30 সেকেন্ড এটা একটা অ্যান্সার। বুঝাইতে পারছি ওস্তাদ? সহজ, কিন্তু একদম জটিল কোনো কিছু না, একদম সহজ, খুবই 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 সহজ। দেখেন খুবই সহজ, দেখেন ওস্তাদ। আচ্ছা, এক্সট্রা একটা পেজ নিয়ে রাখছিলাম যদি বেশি লাগে, ডিলিট করে দেই। এবার দেখেন একটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড সুষম বেগে গতিশীল ছিল। কি বলছে? একটা ট্রেন 30 মিটার পার সেকেন্ড সুষম বেগে গতিশীল ছিল। ট্রেনের একটা দৈর্ঘ্য আছে অবশ্যই 80 মিটার। ট্রেনটির 10 মিটার পিছন থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা আরম্ভ করে গতিশীল অবস্থায় ট্রেনটির সম্পূর্ণ দৈর্ঘ্য অতিক্রম করতে কোনো গাড়ির কত সময় লাগবে? তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, এরপর তো আমি করেই দিব ইনশাল্লাহ ওস্তাদ, এরপর তো আমি করেই দিব। নিজেরা একটু চেষ্টা করেন, নিজেরা একটু চেষ্টা করেন ওস্তাদ। দেখেন ওস্তাদ, দেখেন
তাইলে আমরা এটা সলভ করি, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। একটা ট্রেন আছে এবং ট্রেনের তো একটা দৈর্ঘ্য আছে, তাই না? এই একটা ট্রেন, ধরেন এই একটা ট্রেন, এই ট্রেন, ভালো করে বুঝেন। এই ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত? ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার। এই ট্রেনের দৈর্ঘ্যটা কত মিটার? 80 মিটার, ভালো করে বুঝেন, 80 মিটার। এরও 10 মিটার পিছন থেকে একটা গাড়ি, আরো 10 মিটার পিছন থেকে এখানে একটা গাড়ি, হ্যাঁ, গাড়ি, সে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে যাত্রা শুরু করছে। তারে এই ট্রেনটাকে যদি অতিক্রম করতে হয়, তার এই ট্রেনটা হলো 30 মিটার পার সেকেন্ড সমবেগে, 30 মিটার পার সেকেন্ড সমবেগে অতিক্রম করতে হয়, তাইলে করতে কোনো গাড়ির কত সময় লাগবে? অর্থাৎ তার অতিক্রম করতে হলে এইটা এবং ট্রেনের দৈর্ঘ্য পুরাটাই অতিক্রম করতে হবে। তাইলে ভালো করে বুঝেন, তাহলে ট্রেনের জন্য, ভালো করে বুঝেন, ট্রেনের জন্য গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব, ভালো করে বুঝেন, গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব এসসি, গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব এসসি ইজ ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই না? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এসসি ইজ ইকুয়াল টু, ইউ তো 0, তাহলে হাফ এ হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার, তাহলে এসসি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, সে টি স্কোয়ার দূরত্ব অতিক্রম, আর ট্রেনটার অতিক্রান্ত দূরত্ব কত? ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত? ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, ট্রেনের জন্য এসটি ইজ ইকুয়াল টু কত? 30 টি। তাইলে এইখানে প্রশ্ন অনুসারে আমরা কি বলতে পারি? এই গাড়ির অতিক্রান্ত দূরত্ব ট্রেনের চেয়ে 90 মিটার পিছনে না? তাহলে টি স্কোয়ার মাইনাস কত? 90 ইজ ইকুয়াল টু 30 টি। টি স্কোয়ার মাইনাস 90 ইজ ইকুয়াল টু 30 টি, ঠিক কিনা? টি স্কোয়ার মাইনাস 90 ইজ ইকুয়াল টু 30 টি, অর্থাৎ আমার ট্রেন যতটুকু দূরত্ব যাবে, এই 90 মিটার বাদ দিয়েও গাড়িটাকে ততটুকু দূরত্বই অতিক্রম করতে হবে, ঠিক আছে? এটা হলো কি? গাড়ির সাপেক্ষে ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ গাড়ির বেগে ট্রেন কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আর এটা ট্রেনের বেগে ট্রেন কতটুকু দূরত্ব অতিক্রম করছে। বুঝাইতে পারছি? সমান। তাহলে এই জায়গায় যখন একটা আরেকটার অতিক্রম করবে, তখন দুইটা কি সমান জায়গায় থাকতে হবে। তাহলে এইটা 90 মিটার পিছন থেকে শুরু করছে, এই জন্য 90 বিয়োগ করে দিছি। তাহলে টি স্কোয়ার মাইনাস 30 টি মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। এই জায়গা থেকে আমি যদি টি বের করতে চাই, টি ইজ ইকুয়াল টু 30 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 30 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু মাইনাস 90, 2 ইন্টু 1। তাহলে এই জায়গা থেকে ভ্যালিউ আসবে আমার এখানে, এই জায়গা থেকে ভ্যালিউ আসবে 1, এখানে মাইনাস 30 t is equal to 32.74 এত সেকেন্ড, or t is equal to minus 2.74 এত সেকেন্ড। এটা তো ইনভ্যালিড,
এটা তো হবে না, সুতরাং এটাই আমার অ্যান্সার। বুঝাইতে পারছি? খুবই সহজ, খুবই সহজ, জটিল কিছু না কিন্তু, একদমই পানির মতো সহজ ওস্তাদ। দেখেন, আচ্ছা এক্সট্রা পেজ নেওয়া ছিল। আচ্ছা, স্থির অবস্থা থেকে চলমান কোনো বস্তু প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 মিটার যেতে বস্তুটির কত সময় লাগবে, কত সময় লাগবে? ঠিক আছে, তাইলে আপনারা নিজেরা এটা একটু 2টা মিনিট আমি সময় দিই, নিজেরা একটু চেষ্টা করেন, এরপর তো আমি আছি ইনশাল্লাহ, আমি তো করে দিবই ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? কোনো সমস্যা নাই কিন্তু, নিজেরা একটু চেষ্টা করেন, পারবেন। নিজেরা একটু চেষ্টা করলেই এটা পারবেন ওস্তাদ। খুবই সহজ, জটিলতার কোনো জায়গা এখানে নাই। দেখেন ওস্তাদ, জটিল কিছুই না, আপনি একটু একটু ভালো করে খেয়াল করেন, জটিল কিছুই না, করতে পারবেন। আচ্ছা দেখেন, এইখানে আসলে আমরা কি বলছি, 1 মিটার পরবর্তী 1 মিটার, তাহলে এইখানে আমরা আলাপ আলোচনা করতেছি কিন্তু 2 মিটার দূরত্ব নিয়ে। ভালো করে একটু বুঝেন, আমি বুঝাই দিলেই আপনাদের দেখবেন যে এটা একদম পানির মতো সহজ। 2 মিটার দূরত্ব নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি, এই 1 মিটার, পরের 1 মিটার, ঠিক আছে, এইটা 1 মিটার, এটা 1 মিটার, ঠিক আছে। এইখানে প্রথমেই বলে দিছে যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে এখানে u0, এবং বলে দিছে প্রথম সেকেন্ডে প্রথম মিটার দূরত্ব, তাহলে এইটুকু দূরত্ব অতিক্রম করতে আমার 1 সেকেন্ড সময় লাগছে। কিন্তু 1 সেকেন্ড সময় পরে এই জায়গায় বেগ কি 0? না, এই জায়গায় আমার ভি আমি জানি না। সেকেন্ড ক্ষেত্রে এই ভিটাই হচ্ছে ইউ, ঠিক আছে। পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে আমার টি কত লাগবে এটা আমার কাছে জানতে চাইছে। ভালো করে বুঝেন, এই হইতেছে আমার প্রশ্ন। এই যে চিত্রের ভিতরেই প্রশ্ন দেওয়া আছে, ওই যে টি ইজ ইকুয়াল টু হোয়াট, এবং টি ইজ ইকুয়াল টু হোয়াট বের করার জন্য আমার এখানে ভি ইজ ইকুয়াল টু হোয়াট বের করতে হবে, এবং ভি ইজ ইকুয়াল টু হোয়াট বের করার জন্য আমার জানতে হবে এইখান থেকে এইটুকুতে গেল, 0 থেকে ভিতে যাইতে আমার একটা ত্বরণ কাজ করছে, এই ত্বরণ ইজ ইকুয়াল টু হোয়াট, এটাও আমার জানতে হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু এ এর ভ্যালু বের করলে আমি ভি এর ভ্যালু পাবো, ভি এর ভ্যালু বের করলেই আমি টি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব। সো আমার এই জায়গায় প্রথমে এ ইজ ইকুয়াল টু হোয়াট এটা বের করতে হবে, তারপর ভি ইজ ইকুয়াল টু কি, তারপর টি ইজ ইকুয়াল টু কত সেটা আমরা বের করবো। দেখেন খুবই খুবই সহজ অঙ্ক, দেখেন ভালো করে বুঝেন, একটু বোঝার চেষ্টা করেন ওস্তাদ।
একটু বোঝার চেষ্টা করেন ওস্তাদ, ঠিক আছে? আচ্ছা, প্রথম সেকেন্ডে 1 মিটার দূরত্ব সে অতিক্রম করছে, ফার্স্ট সেকেন্ডে সে 1 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাইলে প্রথম ক্ষেত্রে এস কত? 1 মিটার, ইউ কত? 0, হাফ এ কত আমি জানি না, টি কত? প্রথম সেকেন্ড বলছে 1 স্কয়ার, এই জায়গা থেকে আমি এ বের করতে পারবো কিনা? তাহলে এ ইজ ইকুয়াল টু আসবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। পাইছি, সুন্দর। এই জায়গা থেকে প্রথম সেকেন্ড পরে তার ভি কত সেটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ কত? ইউ 0, এ কত? 2, টি কত? 1 প্রথম সেকেন্ড। তাহলে ভি ইজ ইকুয়াল টু কত? 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এই ভি দ্বিতীয় ক্ষেত্রে এই ভিটাই আসলে ইউ। ইউ ইজ ইকুয়াল টু ভি। ভি কোনটা? প্রথম ক্ষেত্রে। তার মানে ইউ ইজ ইকুয়াল টু কত? 2 মিটার পার সেকেন্ড। আর এ আমার কত জানা আছে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। পরবর্তী টি অতিক্রম করতে, পরবর্তী 1 মিটার অতিক্রম করতে পরবর্তী দূরত্ব কত? 1 মিটার। এস ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু আমার এই জায়গায় কি থাকতেছে? এস ইজ ইকুয়াল টু 1, আর এই জায়গায় ইউ কত? ইউ হইতেছে 2t প্লাস হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে এই জায়গায় হচ্ছে টি স্কোয়ার প্লাস টুয়াইস টি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই জায়গা থেকে টি এর দুইটা ভ্যালু আসবে। t is equal to 0.41 second or t is equal to minus 2.41 second। তাহলে minus 2.41 second এটা ইনভ্যালিড, তাহলে 0.41 সেকেন্ড এটাই হবে অ্যান্সার। বুঝাইতে পারছি? জটিল কঠিন একটাও না, একদম সহজ, একদমই পানির মতো সহজ ওস্তাদ, একদম সহজ। এই পর্যায়ে এসে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে কৃতকাজের সমীকরণগুলা, পরন্ত বস্তুর ক্ষেত্রে কৃতকাজ না, পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলা আমরা নির্ণয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণগুলো আমরা নির্ণয় করার জন্য গতির সাধারণ সমীকরণ। এবং মনে রাখবেন পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ একটাই কাজ করে, যেই ত্বরণটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ একটাই কাজ করে, ত্বরণ সেটা হইতেছে কি জি হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। জি জিনিসটা কি? অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটাই আমরা ধরে নেই। এবং জি এর ভ্যালু আমরা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমরা আদর্শ না তো, এটাই আমরা গড় হিসেবে ধরে আমরা গাণিতিক সমস্যাগুলো করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো এটা দিয়ে কোনো সমস্যা নাই। আপনার যদি প্রশ্ন দেওয়া থাকে 10, আপনি 10 ইউজ করতে পারেন। আপনার প্রশ্নে যদি অন্য কিছু দেওয়া থাকে সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা আপাতত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউজ করেই করব। ক্যামেরাটা আমার একটু বাঁকা লাগতেছে কি? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সো আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে ধরেন এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, এইখান থেকে
এই হচ্ছে একটা বস্তু, এই বস্তুটা নিচের দিকে পড়বে। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মনে রাখবেন সবসময় আদি বেগ u ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? এবং এইখানে মাটিতে আঘাত করার সময় সে একটা বেগ লাভ করবে, সেটা হচ্ছে v। তো এবং এই যে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে আমার হাইট, উচ্চতা। নিচ থেকে যে উপর পর্যন্ত এই অংশটুকু হচ্ছে কি আমার, এইটুকু হচ্ছে আমার h। তো এই ক্ষেত্রে সমীকরণগুলা কিরকম হবে খেয়াল করেন। আমরা শিখছিলাম কি v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এই জায়গায় v ইজ ইকুয়াল টু ইউ তো 0, v ইজ ইকুয়াল টু জিটি হবে, ঠিক আছে? আবার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস শিখছিলাম না? তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টুয়াইস জি এইচ পরন্ত বস্তুর ক্ষেত্রে, কারণ ইউ তো 0, ইউ স্কোয়ার লেখার কোনো মানে নাই সেই জায়গায়, ঠিক আছে? আবার এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাহলে সেই জায়গায় এইচ ইজ ইকুয়াল টু ইউ তো 0, ইউটি লেখার কিছু নাই, হাফ জিটি স্কোয়ার। আবার টি তম সময়ে এইচ টি টিএইচ টি তম সময়ে ইউ প্লাস হাফ এ টুয়াইস টি মাইনাস 1, তাহলে ইউ তো 0, তাহলে হাফ জি টুয়াইস টি মাইনাস 1। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলাই আমরা ইনশাল্লাহ ব্যবহার করব। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই সমীকরণগুলাই আমরা ব্যবহার করব। ঠিক আছে, এই সমীকরণগুলাই আমরা ব্যবহার করব। ক্লিয়ার? খুবই সহজ, জটিল কিছুই না। ঠিক আছে, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তু vertically thrown body, খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা গতির সমীকরণগুলা দেখব। তো খাড়াভাবে একটা যদি বস্তু নিক্ষেপ করা হয়, খাড়াভাবে একটা বস্তু এখান থেকে এই বস্তুটাকে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, এইখানে আদি বেগ হচ্ছে ইউ, একটা ম্যাক্সিমাম হাইট লেভেলে যায়, এটাই হচ্ছে আমার ম্যাক্সিমাম হাইট ধরে নিলাম এইটা, এতটুকু উপরে যাবে। এই ম্যাক্সিমাম হাইট লেভেলে এটা হচ্ছে আমার এইচ ম্যাক্স বা ক্যাপিটাল এইচ, ম্যাক্সিমাম হাইট লেভেলে এই বস্তুটা এই জায়গায় যখন আসবে তখন ভি ইজ ইকুয়াল টু কি হবে, 0 হবে। এইখানে আইসা আবার সে নিচের দিকে আসবে। তো যাই হোক, এই ক্ষেত্রে গতির সমীকরণ খেয়াল করেন, এইখানে হচ্ছে আমার বস্তুর ত্বরণ নিচের দিকে, ত্বরণের বিপরীতে আমি বলটা নিক্ষেপ করতেছি, তাহলে সেই ক্ষেত্রে v is equal to u minus gt, কারণ জিটা কোন দিকে কাজ করতেছে, জিটা ইউ এর বিপরীতে কাজ করতেছে, তাহলে u minus gt, v square is equal to u square minus twice gh, h is equal to ut minus half of gt square। সব ক্ষেত্রে th is equal to কি ছিল, u plus half a twice t minus 1, তাহলে u minus half g twice t minus 1। তাহলে এগুলাই হচ্ছে খাড়াভাবে ভার্টিক্যালি y অ্যাক্সিস বরাবর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা গতির সমীকরণ যেগুলো ব্যবহার করব, এগুলাই সেগুলো। ক্লিয়ার? বুঝাইতে পারছি? তুলে নেন। দেখেন একদম সহজ, জটিল কিছুই না, একদম সহজ, একদম পানির মতো সহজ।
দেখেন তুলে নেন। আচ্ছা, এইটুকু বোঝা হয়েছে, আমার মনে হয় এতটুকু ক্লিয়ারলি বোঝা গেছে। এবার দেখেন, এইবার আমরা এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখব। হ্যাঁ, এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখব। প্রথমেই আমাদের কাছে যেই প্রবলেমটা আছে সেটা একটু আপনারা লক্ষ্য করেন যে 40 মিটার উপর থেকে 2 কেজি ভরের একটি বস্তু অভিকর্ষের স্থানে টানে 1 সেকেন্ড সময় মাটির ঢিবির উপর পড়ল। অভিকর্ষের টানে 1 সেকেন্ড সময়ে মাটির ঢিবির উপর পড়ছে। এতে বস্তুটি বালির ভিতর এমন ভাবে প্রবেশ করলো যে 3 মিটার বালি ভেদ করার পর এর বেগ অর্ধেক হারিয়ে গেল। এমন ভাবে প্রবেশ করছে যে 3 মিটার বালি, কতটুকু বালি? 3 মিটার বালি ভেদ করার পর এর বেগ কতটুকু হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। বস্তুটি বালিতে আঘাত করার সময় কত বেগ প্রাপ্ত হলো? এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বালির ভিতরে অতিক্রান্ত দূরত্ব শূন্য অবস্থানে দূরত্বের 1/10। উক্তিটির সত্যতা যাচাই করতে বলছে। তো এইটা করার জন্য আমি আপনাদেরকে অবশ্যই কিছু না কিছু সময় আমি দিব। যেহেতু দুটো প্রশ্ন, আমি আপনাদের এটা করার জন্য 3 মিনিট সময় দিব। হ্যাঁ, কতক্ষণ সময় দিব স্যার? 3 মিনিট। আপনারা নিজেরা চেষ্টা করেন। দেখেন ওস্তাদ, জটিল কিছুই না। জটিল কিছুই না, আমি করে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনারা শুরুতে একটু চেষ্টা করতে হবে ওস্তাদ, শুরুতে একটু চেষ্টা করলেই পারবেন। মানে জটিলতার কোনো জায়গা নাই, খুবই খুবই অত্যন্ত সোজা। বুঝাইতে পারছি? খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন ওস্তাদ। আটচল্লিশ সেকেন্ড আছে। ওকে, আমরা নিজেরা একটু চেষ্টা করি। দেখেন, ভালো করে খেয়াল করেন, এখানে যেটা বলা আছে যে 40 মিটার উঁচু থেকে 2 কেজি ভরের একটা বস্তু, ধরেন
40 মিটার উচ্চতা থেকে, কতটুকু উচ্চতা, 40 মিটার, হ্যাঁ 40 মিটার উচ্চতা থেকে একটা বস্তু, 2 কেজি ভরের একটা বস্তু, এটাকে অভিকর্ষ স্থানে টানে ছেড়ে দেওয়া হলো। কতটুকু হাইটে, 40 মিটার হাইটে ছেড়ে দেওয়া হয়েছে। নিচের যে অংশটা, এটা একটা মাটির ঢিবি, ঠিক আছে, নিচের অংশটা একটা মাটির ঢিবি। দেখেন এই অংশটা একটা মাটির ঢিবি, এটা মাটি, দেখেন মাটি কালার দিছে, এটা মাটির ঢিবি। তো 1 সেকেন্ড সময়ে মাটির ঢিবির উপর পড়ছে, 1 সেকেন্ড সময়ে এটা কই পড়ছে, এইখানে পড়ছে। এই যে এইটুকু সময় যে নামছে, এই সময় নামতে তার টাইম লাগছে হলো 1 সেকেন্ড। এইটুকু নামতে তার টাইম লাগছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড সময় সেই জায়গায় পড়ছে, এবং এই জায়গায় পড়ার পরে সে বস্তুটি বালির ভিতর এমনভাবে প্রবেশ করলো যে 3 মিটার বালি ভেদ করার পর এর বেগ অর্ধেক হয়েছে। এইখানে যেই বেগে সে আসছে ভি, 3 মিটার এইখানে প্রবেশ করছে, 3 মিটার এইখানে ঢুকার পরে কতটুকু, এতটুকু হইল 3 মিটার। 3 মিটার ঢুকার পরে এর বেগ অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এ আরো কিছুটুকু ঢুকছে, ধরেন এতটুকু ঢুকছে, আরো কিছুটুকু ঢুকছে। এই হইতেছে আমার সার্বিক চিত্র, বুঝাইতে পারছি। এখন ভালো করে খেয়াল করেন, আমরা এটা সলিউশন করব। সলিউশনটা কিভাবে করব দেখেন। তো প্রথম যে সলিউশনে প্রথম 1 নম্বরে যেটা বলছে, বস্তুটি বালিতে আঘাত করার সময় কত বেগ প্রাপ্ত হলো, তাহলে এইখানে আঘাত করার সময় ভি বেগ প্রাপ্ত হয়েছে। আমাদের সমীকরণ কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ তো 0, 2gh, 2 ইন্টু 9.8 ইন্টু h কত 40, ভি স্কোয়ার, ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু 9.8 ইন্টু 40। $784, সো 784 হইলো হইতেছে রুট না করলে 28 এত মিটার পার সেকেন্ড এই বেগে সে মাটিতে আঘাত করছে। আচ্ছা, 2 নাম্বার, বালির ভিতরে অতিক্রান্ত দূরত্ব শূন্য অবস্থানের 1/, উক্তি যাচাই করো। আচ্ছা, এখন বালির ভিতরে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে দেখেন। এত বেগে আঘাত করছে 3 মিটার প্রবেশ করার পর। আচ্ছা, বালির ভিতরে অতিক্রান্ত দূরত্ব শূন্য অবস্থানের দূরত্বের 1/, আচ্ছা তাহলে বালির ভিতরে সে কতটুকু ভেদ করছে এটা আমার একটু জানতে হবে। তাহলে খেয়াল করেন, বালির ভিতরে ভেদ করার সময় তার বেগ ছিল ভি, 3 মিটার যাওয়ার পরে বেগ হয়েছে v/2, তাই না? তাহলে এই জায়গায় এ কত, আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, যেহেতু বেগ কমছে মাইনাস টুয়াইস এস, এখানে ইউটা কত, ইউই হচ্ছে ভি, এইখানে ইউটাই হচ্ছে ভি 28 মিটার পার সেকেন্ড, আর ভি হচ্ছে v/2, তাহলে এই জায়গায় তাহলে এইখানে ভি স্কোয়ার মাইনাস টুয়াইস এস, তাহলে এইখানে এ ইজ ইকুয়াল টু ভি হচ্ছে আমার কত 28 স্কোয়ার মাইনাস 28-এর অর্ধেক হইল 14 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু কতটুকু প্রবেশ করছে 3 মিটার, তাই না? আচ্ছা, এস না দিয়ে এখানে এইচ প্রাইম দিই, টুয়াইস এস, আচ্ছা এস দিলেও চলবে, সমস্যা নেই।
তাহলে এ হইতেছে 98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হইতেছে আমার বাধাদানকারী ত্বরণ। এখন এই 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 ত্বরণে কি বেগ বাড়ছে না কমছে? কমছে। এই ত্বরণে বেগ কমছে। তাইলে এক সময় কি হয়ে যাবে, এইখানে v/2 থেকে আইসে এই জায়গায় v কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে v/2 থেকে 0 হইতে, তাহলে এরপরে এবার আমরা দেখব v কত? 0 ইজ ইকুয়াল টু v/2 স্কোয়ার মাইনাস টুয়াইস a s প্রাইম। s প্রাইম ইজ ইকুয়াল টু v/2 কত? 14 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 98। তাহলে এই জায়গায় আসতেছে কত? 2a। আচ্ছা 14 স্কোয়ার এইখান থেকে v কত? 0-তে আসতেছে, তাই না? আচ্ছা এইখানে হইল এখানে 98, a 98। আচ্ছা এইবার হচ্ছে এত থেকে এত আসতে আমার এইখানে s প্রাইম কত? 1 মিটার। তাহলে টোটাল সে কতটুকু গেছে? এইটুকু হচ্ছে এইখান থেকে এতটুকু হচ্ছে 1 মিটার, আর এইটুকু হচ্ছে 3 মিটার। তাহলে বালির ভিতর দূরত্ব s m মাড বা বালির ভিতর, ঠিক আছে? দূরত্ব হচ্ছে s প্লাস s প্রাইম। তাহলে 3 প্লাস 1 কত? 4 মিটার। তাহলে শূন্য দূরত্ব কত ছিল? 40 মিটার। তাহলে দূরত্ব শূন্য অবস্থানের দূরত্বের 1/, তাহলে এস এম ইজ ইকুয়াল টু এস এম বাই এইচ ইজ ইকুয়াল টু 4/40। তাহলে এস এম ইজ ইকুয়াল টু 1/10 ইন্টু এইচ। তাইলে শূন্য উচ্চতার 1/, প্রমাণ হইছে? হইছে। 2 নাম্বারটা আমরা বুঝে ফেলছি। বুঝাইতে পারছি কিনা ওস্তাদ? জটিল কিছু? একদম সহজ, একদম পানির মতো সহজ। ক্লিয়ার কিনা? তাহলে প্রথমে আমরা কি করছি? এই যে এইখানে বেগটা বের করছি, ভালো করে দেখেন, আমরা বেগটা বের করছি। উপর থেকে ছেড়ে দিছে, আদি বেগ 0, 2gh, v বের করছে 28। এই 28 এইটা হচ্ছে 28 মিটার পার সেকেন্ডে সে এখানে ঢুকছে। 3 মিটার যাওয়ার পরে v/2 কত? 14 মিটার পার সেকেন্ড হইছে। 14 থেকে কত হইছে? 0 হইছে। একটা সময় যায় তো সে থেমে গেছে, বলের ভিতরে আটকায় আছে। এখন এইখানে বলছে যে সে শূন্যে যতটুকু দূরত্ব যায় আর বালির ভিতর যতটুকু দূরত্ব, বালির ভিতর কতটুকু যায় এটা আমার বের করতে হবে। প্রথম 3 মিটার গেছে, সেটা তো আমরা বের করছি। তো 3 মিটার যাইতে বালির একটা বাধা পাইছে না, সেই বাধাটা কতটুকু, সেই বাধাটা আমরা বের করছি। বাধাদানকারী ত্বরণ কত হারে বেগ কমছে? 98 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 98 মিটার পার সেকেন্ড হারে ত্বরণ কমছে। এইবার দেখছি এই 3 মিটার যাওয়ার পরের থেকে 0 হওয়া পর্যন্ত সে কতটুকু গেছে? 1 মিটার। তাহলে টোটাল গেল কত? 1 মিটার আর 3 মিটার কত? 4 মিটার। তাহলে টোটাল দূরত্ব 4 মিটার, আর শূন্য দূরত্ব 40।
তাহলে অবশ্যই শূন্য দূরত্বের 1 দশমাংশ দূরত্ব গেছে বালির ভিতরে, সেটাই আমরা বের করছি। বুঝাইতে পারছি ওস্তাদ? কঠিন জটিল দুইটার একটাও না, একদম সহজ। বুঝাইতে পারছি? ক্লিয়ার? তো এই প্রবলেমটা আপনারা একটু দেখেন, এখানে কি বলা আছে, একটি বস্তু কোনো টাওয়ারের উপর স্থির অবস্থা থেকে নিচে পতিত হওয়ার সময় শেষ 1 সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রম করে। তাহলে কি কি চাইছে আমার কাছে? পতনের সময়, যে কত সময় ধরে পড়ছে, আর টাওয়ারের উচ্চতা, পতনের সময় টি চাইছে, টাওয়ারের উচ্চতা এইচ চাইছে। সো এইটা আপনারা একটু নিজেরা চেষ্টা করেন। এটা আপনাদের নিজেদের চেষ্টা করার জন্য আমি কতক্ষণ সময় দিব ওস্তাদ বলেন তো? আমি 2 মিনিট সময় দিব। 2 মিনিটের বেশি দেওয়া ঠিক হবে না, আপনারা নিজেরা একটু চেষ্টা করেন ওস্তাদ। নিজেরা চেষ্টা করেন। জটিল কিছু না কিন্তু ওস্তাদ, একদম সহজ। দেখতে একটু জটিল জটিল মনে হলেও জটিল না। মনে হয় অনেক কিছু, অনেক অনেক ধরনের জিনিস, অনেক কিছু মনে হয়, কিন্তু যা মনে হয় তার সাথে বাস্তবতার মিল কমই থাকে। বুঝতে পারছি? যা মনে হয় তার সাথে বাস্তবতার মিল খুবই কম থাকে। চব্বিশ সেকেন্ড আছে, আমরা নিজেরা করে ফেলবো। খেয়াল করেন ওস্তাদ, ভালো করে সুন্দর করে খেয়াল করেন, আমরা নিজেরা এটা করে ফেলি, এটার সলিউশন করব। তো বলছে একটা টাওয়ারের উপর, প্রথমে আমরা একটা টাওয়ার চিন্তা করি। টাওয়ার, হ্যাঁ, ধরেন এই হলো ভূমি, এটার উপরে একটা টাওয়ার আছে, এই একটা টাওয়ার। হ্যাঁ, এই টাওয়ারের হাইট আমরা, আমাদের কাছে বলা আছে, এই হাইট আমাদের কাছে বলা নাই, আমরা হাইট ধরে নিলাম এইচ। এর অর্ধেক হাইট একটা বস্তু, ঠিক আছে, একটা বস্তু ধরে নিলাম, এই বস্তুটা এই টাওয়ারের উপর থেকে নিচে পতনের সময় এই h/2 হাইট, লাস্ট h/2 হাইট পতনের সময়, পতন হইতে সময় লাগে 1 সেকেন্ড। ঠিক আছে, ওকে। তাহলে এখন এই যে লাস্টের যে h/2 টাইমটা, লাস্টের যে h/2 অংশটা, এইটুকুর আমি হাইট ধরে নিলাম h প্রাইম, এবং ধরে নিলাম টি তম সময়। টি তম সময় মানে কি? 1 সেকেন্ড সময়। কিন্তু ধরে নিলাম লাস্টে, ধরে যদি উপর থেকে নিচে পড়তে টি সময় লাগে, টি সেকেন্ড লাগে, তাহলে লাস্টের টি তম সময়ে h/2 দূরত্ব অতিক্রম করে। তাহলে এই h/2 ইজ ইকুয়াল টু ইউ প্লাস, ইউ তো 0, হাফ জি, টি তম সময় যদি লাগে টোয়াইস টি মাইনাস 1। তাহলে h/2 ইজ ইকুয়াল টু ইউ তো 0, হাফ জি টোয়াইস টি
-1, অতএব h ইজ ইকুয়াল টু জি টুয়াইস টি -1। এইটা আমি 1 নাম্বার সমীকরণ ধরলাম। এখন আমরা নরমাল h এর সমীকরণ কি জানি? আমরা জানি h ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, তাহলে 1 নাম্বার থেকে h এর ভ্যালুটা বসায় দেই g ইনটু টুয়াইস টি -1 ইজ ইকুয়াল টু হাফ gt স্কোয়ার। তাহলে এইখান থেকে g চলে যাবে, তাহলে টি স্কোয়ার -4t প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন দেখেন এইটুকু বুঝতে পারছেন কিনা। এখন দেখেন এই জায়গা থেকে আমরা আসতে পারি, ভালো করে খেয়াল করেন। এই জায়গা থেকে টি এর ভ্যালু যদি আমার বের করতে হয় -b, তার মানে কত 4 প্লাস মাইনাস √b স্কোয়ার 4 স্কোয়ার মাইনাস 2a হইতেছে 1, c হইতেছে আমার 2 বাই টুয়াইস ইন্টু 1। টি এর দুইটা ভ্যালু হইতে পারে, তো ভ্যালু দুইটা কি কি আমরা দেখি। তাহলে এই জায়গায় আসতেছে 1, 3.41 সেকেন্ড or 0.58 সেকেন্ড। দেখেন শেষের অর্ধেক দূরত্বই সে 1 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে পুরাটা কি কখনো সে 1 সেকেন্ডে সে কম দূরত্ব অতিক্রম করতে পারে? কখনোই পারে না, এটা ইনভ্যালিড। কজ টি অবশ্যই 1 এর চেয়ে বড় হবে। তাহলে 3.41 সেকেন্ড, এটাই হলো অ্যান্সার। h কত হবে? h ইজ ইকুয়াল টু হাফ g হচ্ছে 9.8 t স্কয়ার 3.41 স্কয়ার। $56.97 মিটার, এটাই অ্যান্সার। আর এটা অ্যান্সার। বুঝাইতে পারছি? একদম সহজ, জটিলতার কোনো জায়গা এখানে নাই ওস্তাদ। খুবই খুবই অত্যন্ত সহজ প্রবলেম, অত্যন্ত সহজ প্রবলেম। আচ্ছা, এটা এক্সট্রা একটা পেজ নেওয়া ছিল, এটা আমার দরকার হচ্ছে না। আচ্ছা, দুটি ভারী বস্তু একই সাথে উপর থেকে ফেলা হলো। প্রথমটি 122.5 মিটার উপর থেকে এবং দ্বিতীয়টি 200 মিটার উপর থেকে। প্রথম বস্তুটি যখন ভূমিতে পৌঁছে দ্বিতীয় বস্তুটির উচ্চতা ও বেগ নির্ণয় করো। এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আপনাদেরকে সময় দিব 2 মিনিট। নিজেরা একটু চেষ্টা করবেন, আমি করায় দেব ওস্তাদ, কোনো সমস্যা নাই, নিজেরা একটু চেষ্টা করেন।
ট্রাই করেন ওস্তাদ, খুবই সহজ, খুবই সহজ, মানে একদমই সহজ, এখানে আর কি কিছুই নাই তেমন। দেখেন ওস্তাদ, আচ্ছা খেয়াল কর, দুটি ভারী বস্তু একই সাথে উপর থেকে ফেলা হলো। প্রথমটি 122.5 মিটার উচ্চতা থেকে ফেলা হলো। আচ্ছা, তাহলে ধরে নিলাম এটা আমার গ্রাউন্ড, এখান থেকে একটা হাইট হচ্ছে 122.5, আরেকটা হাইট হচ্ছে আমার 200। তো একটা বস্তু এইখান থেকে ফেলা হয়েছে, আরেকটা বস্তু এইখান থেকে ফেলা হয়েছে, ভালো করে বুঝেন। এটা হচ্ছে 122.5, ঠিক আছে, আর এই হাইটটা হইতেছে আমার 200। বলছে প্রথম বস্তুটা যখন ভূমিতে পৌঁছায়, প্রথম বস্তু যখন এইখানে, সেকেন্ড বস্তু তখন কোথায় আসবে? সেকেন্ড বস্তু ধরে নিলাম এই জায়গায় আসছে। এই হাইটটা যদি ভূমি থেকে এক্স হয়, ঠিক আছে, এক্স হাইটে হয়, তাহলে এই এক্স এর মানটা কত আমার বের করতে হবে? বুঝাইতে পারছি? এই এক্সটা কত সেটা হতেছে আমার বের করতে হবে। দেখেন আমরা করে ফেলি। তাহলে প্রথম বস্তু উপর থেকে নিচে পড়তে সময় লাগে হচ্ছে, যখন যেহেতু বলছে সুতরাং টাইম আমার বের করতে হবে। তাহলে h ইজ ইকুয়াল টু হাফ অফ জিটি স্কোয়ার, তাহলে t ইজ ইকুয়াল টু টুয়াইস h1 ধরি, টুয়াইস h1 বাই g হোল রুট 2 into 122.5 by 9.8. 5 সেকেন্ড। আচ্ছা 5 সেকেন্ড। এখন 5 সেকেন্ডে সে ধরে নিলাম এইখান থেকে একটা নির্দিষ্ট উচ্চতা নিচে নামে, এইটুকু ধরে নিলাম এক্স উচ্চতা উপরে সে থাকে, এইটুকু তাহলে ধরে নিলাম এই উচ্চতাটা কত, উপরের উচ্চতাটা, এই যে এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা হইল 200 মাইনাস এক্স, ঠিক কিনা? তাইলে 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হাফ 9.8 ইন্টু টি স্কোয়ার। তাহলে 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, এটা কত, 122.5, x is equal to 200 minus 122.5,
77.5 এত মিটার। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসলে খুব সহজেই বোঝা যাইতেছে। ঠিক আছে, এইটুকু নামছে যতক্ষণে, এইখান থেকে এইটুকু যতক্ষণে নামছে মানে 122.5 মিটার, তাহলে সে উপর দিক থেকেও, কারণ কি গ্যালিলিও সূত্র অনুসারে ভারী হালকা বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, একই সময়ে যদি ছাড়া হয় সমান সময়ে সমান দূরত্ব পথ অতিক্রম করবে সে। তাহলে এইটুকু যতটুকু সময় অতিক্রম করছে 122.5, তাহলে সে উপর থেকেও বোঝা যাইতেছে 122.5 অতিক্রম করবে। এটার জন্য এত কাহিনী করার দরকার ছিল না, 200 থেকে 122.5 বিয়োগ করে দিলে যা আসতো সেটাই অ্যান্সার হয়ে যেত। বুঝাইতে পারছি? এটা আসলে মানে একটা ফাইজলামি করে এই প্রবলেমটা দেওয়া, এটা 1 2 মানে আপনার নর্মাল আকল ইউজ করে, নর্মাল একটা মানে চিন্তাধারা, কমন সেন্স ব্যবহার করে আপনি এই প্রবলেম সলভ করে ফেলতে পারেন। এটা ভেরি কমন সেন্সের একটা প্রবলেম, কিন্তু কমন সেন্স ইজ ভেরি আনকমন অ্যামাং দ্য কমন পিপল নাও এট ইজ। ঠিক আছে, সো এই জন্য অনেকে প্যারা খাওয়া যাবে এই প্রবলেম করতে। যাই হোক, পরের সমস্যায় আমরা চলে যাই। আচ্ছা, 200 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষ থেকে একটি বস্তুকে ফেলে দেওয়া হলো। একই সময় অন্য একটি বস্তুকে ভূমি থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় কোথায় কখন মিলিত হবে? বস্তুদ্বয় কোথায় কখন মিলিত হবে? এই প্রবলেমটা করার জন্য আমি আপনাদেরকে সময় দিব 2 মিনিট। করেন। নিজেরা করেন ওস্তাদ। নিজেরা একটু চেষ্টা করেন, এখানে জটিলতার কোনো স্থান নেই, অত্যন্ত সহজ গাণিতিক সমস্যা প্রদান করা হয়েছে। হ্যাঁ, অত্যন্ত সহজ গাণিতিক সমস্যা আপনাদেরকে এখানে প্রদান করা হয়েছে। নিজেরা চেষ্টা করেন। আচ্ছা, খেয়াল করে দেখেন, এটা আমরা সলিউশন করব। তো আমরা ধরে নিই একটা টাওয়ার, কি একটা টাওয়ার ওস্তাদ। হ্যাঁ, টাওয়ারের হাইট কত? 200 মিটার। টাওয়ারের হাইট দেওয়া আছে কত মিটার? 200 মিটার। টাওয়ারের শীর্ষ থেকে একটা বস্তুকে ফেলে দেওয়া হয়েছে, উপর থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, আর আরেকটা বস্তুকে নিচের থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। নিক্ষেপ করা হয়েছে, ধরে নিলাম ভূমি থেকে এক্স উচ্চতায়, এই উচ্চতাটা ধরে নিলাম এক্স উচ্চতায় এই বস্তু দুইটা মিলিত হবে। এই বস্তু দুইটা
এক্স উচ্চতায় এসে মিলিত হবে। এক্স উচ্চতায় এসে মিলিত হবে। তাহলে এই নিচ থেকে এক্স হইলে উপরের থেকে এটা কত 200 মাইনাস এক্স। আচ্ছা, তো আমরা প্রথম যে বস্তুটা নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিচ থেকে উপরে যেহেতু নিক্ষেপ করা হয়েছে, তাহলে এক্স কত উচ্চতা, এক্স উচ্চতা, এক্স ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। টি আমি জানি না কত সময় পর, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 50t মাইনাস হাফ জি মানে কি 4.9 টি স্কোয়ার। এটা আমি 1 নাম্বার সমীকরণ দিলাম। আর উপর থেকে যেটা ছেড়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে কত 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু, উপর থেকে ইউ, তো উপর থেকে যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে এখানে কত ইউ জিরো, তাহলে হাফ জিটি স্কোয়ার। অতএব 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4.9 টি স্কোয়ার। এইটা সমীকরণ 2, ঠিক কিনা? এইবার যদি আমরা 1 প্লাস 2 করি, সমীকরণ 1 আর 2 যোগ করি, তাহলে আমরা কি পাবো দেখেন তো? তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো x প্লাস 200 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 50t মাইনাস 4.9 টি স্কোয়ার প্লাস 4.9 টি স্কোয়ার। তাহলে 4.9 টি স্কোয়ার 4.9 টি স্কোয়ার চলে যায়, এখানে x চলে যায়, তাহলে 50t ইজ ইকুয়াল টু 200। অতএব t ইজ ইকুয়াল টু কত 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে, এটা একটা অ্যান্সার। আর কোথায় মিলিত হবে? t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড কে, t ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড কে 1 এ বসিয়ে, তাহলে x ইজ ইকুয়াল টু 50 ইন্টু 4 মাইনাস 4.9 ইন্টু 4 স্কোয়ার, x ইজ ইকুয়াল টু 200 মাইনাস 4.9 ইন্টু 16। তাহলে এই জায়গায় আসতেছে হচ্ছে 121.6 এত মিটার। এটা আরেকটা অ্যান্সার। এই হচ্ছে সলিউশন। কঠিন লাগে? কঠিন লাগার তো কোনো কথা না ওস্তাদ, একদমই সহজ, একদমই সহজ ওস্তাদ। তুলে ফেলেন।